রৌদ্র মিমকে ডেকে পাঠায় নিজের ক্যাবিনে। মিম যায় রৌদ্রর ক্যাবিনে যেয়ে রৌদ্রের সামনে বসে কিন্তু হঠাৎ করে রৌদ্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রৌদ্র মিমকে বলে, কান্না করছো কেন মিম? আমি তো ঠিক আছি, তুমি শান্ত হও প্লিজ। কিভাবে শান্ত হব বলুন? আমার জন্যই আপনার এই অবস্থা। আমি যদি তখন একা একা না যেতাম তাহলে আপনিও আমাকে খুঁজতে আসতেন না, আর আপনারও এই অবস্থা হতো না। আমি শুনেছি, অনু আমাকে সব বলেছে, বলেই মিম কান্না করতে থাকে। রৌদ্র মিমের মাথায় হাত বুলিয়ে বলে, প্লিজ জান পাখি, আর কান্না করো না। আস্তে আস্তে মিমের কান্না একটু থামে, কিন্তু যখনই মনে পড়ে ও তো শাড়ি পরে আছে, এখনও কি রৌদ্র ওর ওপর রেগে আছে, এটা ভেবে আবারও কান্না করে। তখন রৌদ্র বলে, কি হলো, আবার কান্না করছো কেন? মিম একটু কান্না থামিয়ে বলে, আচ্ছা, আমি যে শাড়ি পরেছি আপনি রেগে নেই তো আমার ওপর? প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু এখন আর আমি রেগে নেই জান পাখি। আমি রেগে আছি ভেবে কান্না করছিলে নাকি? আমি তো ভেবেছিলাম আপনি এখনও রেগে আছেন, তাই ভয় পেয়ে গেছিলাম। আরে পাগলি, তুমি ভয় পাবে কেন? তো ভয় পাবো না, আপনি যা রাগী, কিছু হলেই শুধু থাপ্পড় মারেন। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যাও, আজ থেকে আর থাপ্পড় মারবো না, খুশি? সত্যি মারবেন না তো? মারবো না বললাম তো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। এখন চলুন, আপনাকে নিয়ে বাড়ি চলে যাব। ডাক্তার বলেছে বাড়ি নিয়ে গেলে কোনো সমস্যা নাই। সবাই রৌদ্রকে সাথে নিয়ে বাড়ি চলে আসে। রাতে রৌদ্রের বিছানায় শুতে একটু কষ্ট হচ্ছিল, তাই মিম রৌদ্রকে ওর দিকে ঘোরায় আর বলে, এক পাশ হয়ে আমার দিকে হয়ে শুয়ে থাকুন, দেখবেন পিঠে ব্যথা পাবেন না। রৌদ্র মিমের দিকে চেয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর মিম ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় মিমকে যেন অনেক সুন্দর লাগছে। রৌদ্র এখনও ওর দিকে তাকিয়ে আছে। তারপর রৌদ্র মিমের কপালে একটা চুমু খায় আর বলে, আমার কিউটি বউটা দিন দিন অনেক কিউট হয়ে যাচ্ছে। এভাবেই রৌদ্র মিমের দিকে তাকাতে তাকাতে একসময় ঘুমিয়ে পড়ে। সকালে রৌদ্র ঘুম উঠে দেখে মিম ওর জন্য স্যুপ নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। কি ব্যাপার, তোমার হাতে ওটা কি? আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসুন, স্যুপ খেয়ে ওষুধ খেতে হবে। সকাল সকাল স্যুপ খেতে হবে কেন? আর আমি তো নিচে যেয়ে খেয়ে নিতে পারতাম, এখানে নিয়ে আসার কি দরকার ছিল? স্যুপই খেতে হবে। আর ডাক্তার বলেছে আপনাকে কিছুদিন রেস্ট নিতে, তাই ভাবলাম কিছুদিন না হয় আপনার একটু সেবা যত্ন করি, না হলে তো আপনি যা নাচোর বান্দা, নিচে চলে যাবেন নাস্তা করতে। আচ্ছা, তোমার বাজে বকা বন্ধ করো, আমি যাই ফ্রেশ হয়ে আসি। আমি আবার কখন বাজে বকলাম? এতক্ষণ যা যা বললে সবই বাজে বকা ছাড়া কিছু না। মানে, আপনি কি বলতে চাচ্ছেন আমি সবসময় বাজে বকি, তাই তো? আমি সেটা একবারও বলিনি। মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রৌদ্র ওয়াশরুমে চলে যায়। মিম মনে মনে বলতে থাকে, এই লোকটা আসলে কী রে বাবা, কেমন কথাবার্তা বলে, যেটার মাথা মুন্ড কিছুই বুঝি না। রৌদ্র ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় যেয়ে বসে। মিম এগিয়ে আসে রৌদ্রকে খাইয়ে দিতে। রৌদ্র তো মনে মনে অনেক খুশি যে মিম ওকে প্রথমবার খাইয়ে দিচ্ছে। যাক, অসুস্থ হয়ে ভালোই হলো। কিছুক্ষণ পর মিম রৌদ্রকে খাইয়ে খাইয়ে নিচে চলে যায়। এভাবেই 4 দিন কেটে যায়। রৌদ্র এখন পুরোপুরি সুস্থ, আর আজ থেকে রৌদ্র আর মিম দুজনে কলেজ যাবে, তাই ওরা রেডি হয়ে চলে যায় কলেজে। আজ 4 দিন পর মিম কলেজে এসেছে। অনু তো মিমকে দেখে বলে, কি রে জামাই পাগলি, তোর জামাইয়ের খবর কি, উনি কেমন আছে? উনি ভালো আছে, আর আজ কলেজও এসেছে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। মিমের আজ প্রথম ক্লাস, আর প্রথম ক্লাস ওর ভালোই কেটেছে। কলেজ শেষে রৌদ্র আর মিম বাড়ি চলে যায়। রাতে মিম আর রৌদ্র শুয়ে আছে। তখন মিম রৌদ্রকে বলে, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? বলছিলাম, কালকে তো শুক্রবার, চলুন না কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আচ্ছা, তাহলে কাল বিকেলে আমরা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, বলে মিম রৌদ্রকে জড়িয়ে ধরে রৌদ্রকে একটা চুমু খায়। তারপর লজ্জা পেয়ে অন্যদিকে হয়ে শুয়ে থাকে। রৌদ্র তো অনেক খুশি, মিম আজ নিজে থেকে ওকে চুমু দিয়েছে। পরের দিন বিকেলে রৌদ্র আর মিম ঘুরতে বের হয়। রৌদ্র মিমকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে অনেক মানুষজন বসে আছে, কিন্তু মিমের এখানে একদম ভালো লাগছে না। তাই মিম রৌদ্রকে বলে, চলুন না বাহিরে কোথাও খোলামেলা জায়গাতে যেয়ে বসি, এখানে আমার একদম ভালো লাগছে না। বাহিরে যাব কেন? আর কেন ভালো লাগছে না তোমার? এখানে কি সমস্যা? এখানে অনেক মানুষ, তাই আমার ভালো লাগছে না, কেমন দম বন্ধ লাগছে, চলুন না এখান থেকে। আচ্ছা, এসেছি যখন তাহলে কিছু খেয়ে যাই, না হলে সবাই কি ভাববে?
যে যা ভাবে ভাবুক, আমি এখানে আর থাকতে পারছি না বলে মিম উঠে চলে যায়। রৌদ্র মিমকে ডাকতে ডাকতে পিছু পিছু চলে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে মিম রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। তখন রৌদ্র মিমকে বলে, এভাবে চলে এলে কেন রেস্টুরেন্ট থেকে? তো কি করব, ওখানে বসে থাকবো নাকি? আজব, আমি আপনাকে কতবার বললাম বাইরে কোথাও খোলামেলা জায়গাতে বসবো, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছিলেন না, তাই চলে এলাম। আচ্ছা ঠিক আছে, এখন কোথায় যাবে বলো? আমি ফুসকা খাবো। এখন বলুন ফুসকা কোন জায়গাতে পাওয়া যায়, সেখানেই আমাকে নিয়ে চলুন। কি তুমি ফুসকা খাবে? অসব বাজে বাজে খাবার খেয়ে পেট খারাপ করবে, তাই না? পেট খারাপ হবে কেন? আমি ফুসকা খাবো, আমাকে ফুসকা কিনে দেন। না, এসব আজে বাজে খাবার আমি তোমাকে কিনে দেব না। তার থেকে রেস্টুরেন্টে চলো, ওখানে ভালো খাবার আছে। আপনি আমাকে ফুসকা কিনে দেবেন নাকি দেবেন না সেটা বলুন। না, তোমাকে ফুসকা কিনে দেব না, তুমি রেস্টুরেন্টের ভেতরে চলো। আপনি আমাকে ফুসকা কিনে না দিলে আমি কিন্তু কান্না করে দেব, বলেই মিম রাস্তায় বসে কান্না করে দেয়। এই, তুমি কান্না করছো কেন? তুমি কি বাচ্চা নাকি? মিম রৌদ্রের কথার কোনো উত্তর দিল না, কান্না বেগ আরও বাড়ালো। তখন রৌদ্র বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আসো ফুসকা কিনে দিচ্ছি, তা রাস্তা থেকে ওঠো আর কান্না বন্ধ করো, না হলে মানুষজন কি ভাববে? সত্যি আমাকে ফুসকা কিনে দেবেন তো? দেব। এবার ওঠো। মিম রাস্তা থেকে ওঠে দাঁড়ায় আর জামার ধুলোবালি ঝেড়ে নেয়। তারপর রৌদ্র মিমকে নিয়ে একটা ফুসকার দোকানে যায় আর ফুসকা কিনে দেয়। ফুসকা দেখে তো মিম অনেক খুশি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি খেতে থাকে। রৌদ্র শুধু মিমের খাওয়া দেখে যাচ্ছে আর ভাবছে একটা মেয়ে এত ফুসকা পাগল হয় কি করে, ও ভেবে পায় না। ফুসকা খাওয়া শেষে রৌদ্র মিমকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়। ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এভাবে কেটে যায় আরও কিছুদিন। মিমদের কলেজে জয়েন করে রৌদ্রের ফ্রেন্ড নীলা। কলেজ শেষে রৌদ্রদের সাথে নীলা বাড়ি ফেরে। নীলা এখানে নতুন। নীলার বাড়ি গ্রামে। ও ঢাকায় ওর মামার বাসায় থেকে পড়াশোনা করেছিল, কিন্তু এখন ও রৌদ্রদের কলেজে চাকরি পাওয়ায় ওর মামার বাসা থেকে কলেজ অনেক দূরে হওয়ায় ও নতুন বাসা খুঁজছিল, কিন্তু বাসা পাচ্ছিল না। তাই রৌদ্র নীলাকে ওদের বাসায় থাকতে বলে যতদিন না বাসা খুঁজে পায়। তাই আজ থেকে নীলা রৌদ্রদের বাসায় থাকবে। এভাবে কেটে যায় আরও কিছুদিন। রৌদ্র নীলার সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলে। যেহেতু ওরা ফ্রেন্ড, যখন সময় পায় তখনই নীলার সাথে গল্প করতে চলে যায়। নীলাও যখন ফ্রি থাকে তখনও চলে আসে রৌদ্রের রুমে রৌদ্রের সাথে গল্প করতে। কলেজের বন্ধু বলে কথা। কিন্তু এগুলা দেখে মিমের কেমন যেন নীলাকে সহ্য হচ্ছিল না, কেমন যেন হিংসে হচ্ছিল নীলাকে। নীলা কেন রৌদ্রের সাথে এত ক্লোজ হবে, যখন তখন কেন ও ওদের রুমে চলে আসবে, রৌদ্রের সাথে কেন এত গা ঘেঁষাঘেঁষি করবে। মিম এসব মেনে নিতে পারছিল না, আবার রৌদ্র বা নীলা কাউকে কিছু বলতেও পারছিল না। এই বিষয়টা আদনান ও কিছুদিন ধরে খেয়াল করছে যে মিম ওদের একসাথে সহ্য করতে পারছে না। তাই আদনান মনে মনে ভাবে এবার সময় এসে গেছে রৌদ্রের থেকে মিমকে কেড়ে নেয়ার। যদি কেড়ে নিতে নাও পারি তবে ওদের তো আলাদা করতে পারবো। তাই ও মনে মনে প্ল্যান করে রৌদ্র আর মিমকে আলাদা করার। তাই যেই ভাবা সেই কাজ। আদনান মিমের কাছে যায় আর মিমকে বলে, সেদিনের জন্য সরি মিম, তুই কিছু মনে রাখিস না। মিম বলে, আমি কিছু মনে রাখিনি ভাইয়া, আপনার সরি বলতে হবে না। এভাবে আদনান মিমের সাথে আরও কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে। তারপর বলতে থাকে, মিম, তোকে আমার কিছু বলার ছিল, বলবো কি? জি ভাইয়া বলুন, কি বলবেন? অনুমতি নিতে হয় নাকি? আসলে মিম, আমার মনে হয় নীলা মেয়েটা ভালো না, ওর উদ্দেশ্য ভালো না। দেখিস না ও কেমন রৌদ্রের সাথে লেগে থাকে। আমার মনে হয় ও রৌদ্রকে ভালোবাসে, আর রৌদ্রও মনে হয় নীলাকে ভালোবাসে। তাই রৌদ্রও বারবার নীলার কাছে যায়। কবে না ও রৌদ্রকে তর থেকে কেড়ে নেয়, আর রৌদ্রও কেমন নীলাকে তর থেকে বেশি গুরুত্ব দিচ্ছে এখন। কবে না রৌদ্র ত্বকে ছেড়ে নীলার হয়ে যায়। মিম আদনানের কথা শুনে রেগে যায়, আর রেগে রৌদ্রকে বলে, চুপ করুন আপনি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। উনি কেন নীলা ম্যামকে ভালোবাসতে যাবেন? নীলা ম্যাম উনার ফ্রেন্ড হয়, তাই উনি নীলা ম্যামের সাথে কথা বলে। আর আমি উনার বউ, উনি শুধু আমাকেই ভালোবাসেন, বুঝলেন? তাই নেক্সট টাইম থেকে এমন বাজে কথা কখনোই বলবেন না, বলে মিম চলে যায়। রুমে এসে মিম ভাবতে থাকে, যদি আদনান ভাইয়ার কথা সত্যি হয়, আবার নিজেই নিজেকে বলে, উনি কখনো নীলা ম্যামকে ভালোবাসতে পারেন নাকি? ধুর, আমি এসব কি ভাবছি, উনি তো শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। 2 দিন পর বিকেলে রৌদ্র আর নীলা কফি খেতে খেতে ছাদে গল্প করছিল, কিন্তু হঠাৎ নীলার চোখে কি যেন পড়ে যায়। সাথে সাথে নীলা আউচ বলে চোখে হাত দেয়। রৌদ্র নীলাকে জিজ্ঞেস করে, কি হয়েছে নীলা?
আমার চোখে কি যেন পড়ে গেছে রৌদ্র, দেখ না একটু। রৌদ্র এগিয়ে যায় নীলার কাছে আর নীলার চোখে ফু দিতে থাকে। তখনই মিম ছাদে আসে কাপড় নিতে আর এসে দেখে রৌদ্র নীলার সাথে। ও ভেবে নেয় রৌদ্র নীলাকে কিচ করছে, তাই এ জুড়ে চেঁচিয়ে বলে, কি হচ্ছে এখানে? সাথে সাথে রৌদ্র নীলার থেকে দূরে সরে আসে। তখন মিম বলে, ছি, এসব নষ্টামি চলছে এখন, তাই না? সেজন্যই তো এই মেয়েকে এনে রেখেছেন বাড়িতে, বলে মিম কান্না করতে করতে নিচে চলে যায়। রৌদ্র মিমের পিছু পিছু যেতে থাকে। আদনান এতক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখছিল ওদের কাহিনী আর মজা নিচ্ছিল, আর মনে মনে বলতে থাকে, বাহ, আমার তো কিছুই করা লাগলো না, এমনি এমনি সব হয়ে গেল, বলে হাসতে থাকে। মিম নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়। রৌদ্র দরজা ধাক্কাতে থাকে, কিন্তু মিম দরজা খোলে না। এভাবে অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মিম যখন দরজা খুলছিল না, তখন রৌদ্র বলে, মিম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, দরজা খোলো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ পর মিম দরজা খুলে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন রৌদ্র বলে, মিম, তখন আমি নীলার রৌদ্রকে থামিয়ে মিম বলে, প্লিজ, আমি কিছু শুনতে চাই না, আপনি কিছু বলবেন না, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। মিম, আমার কথাটা তো শোনো, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। রৌদ্র আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রৌদ্র বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর নীলা আসে মিমের রুমে, এসে মিমকে বলে, মিম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মিম নীলার কথা শুনে কিছু না বলে উল্টো দিকে হয়ে শুয়ে থাকে। নীলা মিমের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর বলতে থাকে, মিম, তুমি আমাকে আর রৌদ্রকে ভুল বুঝতেছ। তখন ছাদে আমি আর রৌদ্র গল্প করছিলাম, তখন হঠাৎ আমার চোখে কিছু পড়ে যায়, আর আমি রৌদ্রকে বলেছিলাম দেখতে যে আমার চোখে কি পড়ল, আর তখন তুমিও চলে এলে। তুমি পেছন থেকে আমাদের দেখেছ তো, তাই ভুল বুঝতেছ। এখানে আমার বা রৌদ্রের কারোরই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আর এখন এটা বিলিভ করা না করা তোমার বিষয়। তবে সত্যি বলতে রৌদ্রের কোনো দোষ নেই, আর তোমার যদি আমাকে নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমি আজই তোমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। এটা বলেই নীলা মিমের রুম থেকে চলে যায় ওর রুমে। নীলা যাওয়ার সাথে সাথে মিম উঠে বসে আর বলতে থাকে, যাক বাবা, শেষমেশ এই শাকচুন্নিটাকে তাহলে বিদেয় করতে পারছি। কেমন এসে ভর করে বসেছিল আমার স্বামীর ঘাড়ে। আমার স্বামী তো শাকচুন্নিটার জন্য আমাকে পাত্তাই দিচ্ছিল না, তার জন্য আমাকে কত অভিনয় করতে হলো। যাক, শেষমেশ শাকচুন্নিটা বিদেয় হবে, বলে মনে মনে মিম অনেক খুশি হয়, খুশিতে যেন ওর নাচতে ইচ্ছে করছে। রৌদ্র ড্রয়িং রুমে বসে আসে আর মনে মনে ওর অনেক রাগ হচ্ছে মিমের ওপর। মিম ওর কথাটা শুনতেই চাইল না, শুধু শুধু ভুল বুঝল। তখন রৌদ্রের মা আসে আর রৌদ্রকে এমনভাবে বসে থাকতে দেখে উনি জিজ্ঞেস করে, কিরে রৌদ্র, এখানে বসে আছিস যে, মিম আর নীলা ওরা কোথায়? মায়ের কথা শুনে রৌদ্রের রাগ আরও বেড়ে যায়, আর রেগে রৌদ্র ওর মাকে বলে, ওরা কোথায় আমি কি করে জানব? আমি কি ওদের পিছু পিছু থাকি নাকি, যে ওরা কোথায় যাচ্ছে কি করছে আমি সবকিছু দেখে বসে আছি? এভাবে বলছিস কেন? সারা দিন তো দেখি কেমন নীলার পিছু পিছু থাকিস, আর মিম থাকে তোদের পিছু পিছু, তাহলে তো তোর জানার কথা ওরা কোথায়। রৌদ্র দাঁত কিরমির করে বলে, তোমার যদি ওদের এতই দরকার হয় তো নিজে যে দেখে আসো না ওরা কোথায় আছে, আমাকে বলছো কেন যত্ত সব, বলে রৌদ্র রেগে উঠে চলে যায়। যাক বাবা, ওদের কথা জিজ্ঞেস করায় এই ছেলে এমন রেগে গেল কেন? এখানে রাগ করার কি আছে বুঝলাম না। ওদের যা ইচ্ছে ওরা করুক, আমি বরং রান্নাঘরে যাই, সবার জন্য চা করতে হবে, বলে রৌদ্রের মা চলে যান রান্নাঘরে। নীলা ওর রুমে যেয়ে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে চলে যাওয়ার জন্য। সিঁড়ি দিয়ে নামার সময় রৌদ্রের সাথে ওর ধাক্কা লাগে। তখনই রৌদ্র নীলাকে বলে, দেখে চলতে পারিস না নাকি চোখ কোথায় নিয়ে ঘুরিস, বলে নীলার দিকে তাকায় আর দেখে নীলা ওর সব ব্যাগ পয় নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রৌদ্র নীলাকে জিজ্ঞেস করে, কিরে, সবকিছু নিয়ে কোথায় যাচ্ছিস? নীলা বলে, আমি চলে যাচ্ছি রৌদ্র, আমার মনে হয় আমার এখানে থাকা আর ঠিক নয়। মিম আবারও আমাদের ভুল বুঝতে পারে, তার থেকে ভালো আমি চলে যাই, তাহলে তোদের মধ্যেও আর ভুল বুঝাবুঝিও হবে না, সব ঠিক হয়ে যাবে। চলে যাবি মানে কোথায় যাবি? তুই তো কিছুদিন পর এমনিই চলে যেতি, তাহলে আরও কিছুদিন থেকে যা, আমি তোকে বাসা খুঁজে দেব। আর মিম ভুল বুঝবে কেন? ওকে সবকিছু বুঝিয়ে বললে ও বুঝে যাবে। আমি বাসা পেয়ে গেছি, কিছুদিন পর তো এমনিই চলে যেতে হতো, আর বাসা যখন পেয়ে গেছি তাই ভাবলাম আজই চলে যাই। তুই বাসা পেলি কি করে? দিহান, নীলার মামাতো ভাই, খুঁজে দিয়েছে, ওর বন্ধুর চাচার বাসা, ওখানে আরও একটা মেয়ে থাকে, ওর সাথেই থাকব। সত্যি চলে যাবি? তো কাল জানা। না রে, আজই চলে যাই। আচ্ছা, তাহলে চল, আমি তোকে দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, একা একা যেতে পারবি না।
চল। তারপর ওরা দুজন চলে যায়। মিম এতক্ষণ লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। ওরা যাওয়ার পর মিম মনে মনে বলে, কি দরদ দেখো শাকচুন্নিটার জন্য, যত সব। যাক, শেষমেশ তো বিদেয় হলো শাকচুন্নিটা। আমার অভিনয়টা কাজে লেগেছে, এখন ভালো লাগতেছে বলে মিম চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে দেখে ওর মা আর মামনি চা নাস্তা বানাচ্ছে সবার জন্য। তাই ওর মা আর মামনিকা বলে, আমি কি তোমাদের হেল্প করব? তখন মিমের মা বলেন, বাব্বা, আজকে সূর্য কোন দিকে উঠল যে আজ নিজে থেকে আমার মেয়েটা এসেছে আমাদের হেল্প করতে? সূর্য প্রতিদিন যেদিকে উঠে সেদিকেই উঠেছে। আর আম্মু, আমি কি তোমাদের কখনো হেল্প করতে পারি না নাকি? তখনই রৌদ্রের মা বলল, কেন পারবি না? অবশ্যই পারিস। কিন্তু মামনি, আজ তোকে কিছু করতে হবে না, আমাদের নাস্তা বানানো প্রায় শেষ। তুই বরং তোর দাদা দাদির পাশে যেয়ে বস, আমরা সব কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে মামনি, বলেই মিম যে ওর দাদা দাদির পাশে বসে। মিমকে দেখে মিমের দাদি বলে, কি মিম দিদি ভাই, আজ তোকে এত খুশি লাগছে কেন? বলো তো ব্যাপারটা কি? তখন মিম ওর দাদিকে বলে, দাদি, আজ তো শাকচুন্নি বিদেয় হলো আমাদের বাড়ি থেকে, তাই আমি এত খুশি। শাকচুন্নি বিদেয় হলো মানে? শাকচুন্নিটা আবার কে বলো তো? পাশ থেকে মিমের দাদা বলে ওঠেন, আরে তুমি জানো না শাকচুন্নিটাকে? তাহলে শোনো, ওই যে নীলা নাকি ছিল যে মেয়েটা, ওইটাই তো শাকচুন্নি। কেমন আমার রৌদ্র দাদুভাইয়ের সাথে আঠার মতো লেগেছিল, আর সেজন্য আমার মিম দিদিভাই কষ্ট পাচ্ছিল, তাই তো? আমি মিম দিদিভাইকে বুদ্ধি দিয়েছিলাম কিভাবে ওই শাকচুন্নিটাকে বিদেয় করার, আর মিম দিদিভাইও সেটা করে, তাই তো শাকচুন্নিটাকে বিদেয় করতে পারল। তুমি আবার ওকে কি বুদ্ধি দিলে শুনি তো? শুনবে? তাহলে প্রথম থেকে শোনো। রৌদ্র কিছুদিন ধরে আমার মিম দিদিভাইকে এড়িয়ে চলছিল, তাই আমার দিদিভাই অনেক কষ্ট পায়, আর সেদিন লুকিয়ে কান্না করে। আর আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই যাই মিমকে বলতে যে আমার চশমাটা খুঁজে দেওয়ার জন্য। কিন্তু যে দেখি দিদিভাই কান্না করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেন কাঁদছে। দিদিভাই আমাকে সবটা বলে। তাই আমি দিদিভাইকে বলি যে তুই শুধু একটা সুযোগের অপেক্ষা কর, আর যখনই সুযোগ পাবি তুই এমন অ্যাক্টিং করবি যেন ওই মেয়ে নিজে থেকেই বাড়ি চলে যায়। তারপর কি হলো দাদি? তখন মিম বলল, তারপরের কাহিনী আমি বলি দাদা ভাই। মিম বলতে শুরু করে, আমি এমন একটা সুযোগ খুঁজছিলাম কিভাবে ওই মেয়েকে বিদেয় করি। আজ বিকেলে দাদাভাই আমাকে বলল উনি আর নীলা ম্যাম নাকি ছাদে গেছে গল্প করতে। তারপর আমিও যাই ওনাদের পিছু পিছু, আর ওনাদের লুকিয়ে দেখতে থাকি আর কথা শুনতে থাকি। তখনই হঠাৎ দেখি নীলা ম্যামের চোখে কি যেন পড়েছে, আর উনি নীলা ম্যামের চোখ দেখছেন। আর সেই মুহূর্তেই আমার মাথায় আসে এটাই সুযোগ কাজে লাগানোর, আর এই মেয়েকে বাড়ি থেকে বের করার। তাই আমিও সাথে সাথে যাই ওনাদের সামনে, আর আমার অভিনয় শুরু করে দেই যেন আমি ওনাদের কিছু করার সময় হাতে নাতে ধরেছি। তারপর আর কি, আমি রাগ করার অভিনয় করে ঘরে চলে আসি, আর ওই মেয়ে ভাবছে ওর জন্য এমন হয়েছে তাই চলে গেছে। সব কিছু শুনে মিমের দাদি বলে, তোরা দুজন এত সাংঘাতিক কাণ্ড করেছ বলে ওরা তিনজন হাসতে থাকে। সেই মুহূর্তে মিমের মা আর মামুনি চা নিয়ে আসে ড্রয়িং রুমে, আর ওনারা মিমদের বলেন, কি নিয়ে এত হাসাহাসি চলতেছে, আমাদেরও একটু বলেন, আমরাও হাসি একটু আপনাদের সাথে। তখন মিম ওনাদের বলে, না মামনি, এটা কাউকে বলা যাবে না। মিমের মা বলেন, কেন বলা যাবে না শুনি? মা, এটা টপ সিক্রেট, তাই কাউকে বলা যাবে না। ঠিক আছে, বলতে হবে না। নাও এবার চাটা খেয়ে নাও সবাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সবাই চা খেয়ে কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে যায়। রৌদ্র নীলাকে বাসায় পৌঁছে দিয়ে ওর একটা ইম্পর্টেন্ট কাজ করে রাত 12টায় বাসায় ফেরে। রুমে এসে দেখে মিম শুয়ে আছে। রৌদ্র চলে যায় ফ্রেশ হতে। মিম দেখে রৌদ্র ফ্রেশ হতে চলে গেছে, তাইও আবারও শুয়ে থাকে। মিম রৌদ্রের সাথে অভিমান করে আছে, আর মনে মনে বলে, ওই শাকচুন্নিটাকে পৌঁছে দিতে এতক্ষণ সময় লাগে, আর এখন সময় হয়েছে ওনার বাড়ি আসার। কিছুক্ষণ পর রৌদ্র ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট আর একটা ট্রাউজার পরে বের হয়। তারপর দেখে মিম এখনও শুয়ে আছে, তাই রৌদ্র মিমের কাছে যায় আর মিমকে ডাকতে থাকে, মিম, এই মিম, ওঠো। মিম উঠে না, চোখ বন্ধ করে শুয়ে থাকে যেন ঘুমিয়ে আছে। রৌদ্র আবারও মিমকে ডাকতে থাকে, এই মিম, মিম ওঠো। এবার মিম চোখ খুলে তাকায় আর রৌদ্রকে বলে, কি হয়েছে, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? তুমি উঠছিলে না, সেজন্য তোমাকে ডাকছিলাম, ষাঁড়ের মতো চিল্লাতে যাব কেন? ষাঁড়ের মতোই তো চিল্লাচ্ছেন, তা কি জন্য ডাকছিলেন সেটা বলুন, না হলে সরুন, আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। না না, তুমি এখন ঘুমাতে পারবে না। কেন ঘুমাতে পারবো না? আর আপনি যেখানে ছিলেন সেখানেই থাকতেন, বাসায় ফেরার কি দরকার ছিল?
বসায় বউ রেখে তো আমি যেখানে সেখানে থাকতে পারি না, বউকে ছাড়া ঘুম আসে না, না হলে যেখানে সেখানে থেকে যেতাম। বউকে ছাড়া তো দিব্যি ভালোই সময় কাটাচ্ছিলেন ওই শাকচুন্নিটার সাথে। মানে শাকচুন্নিটা আবার কে? তুমি কি নীলাকে শাকচুন্নি বলছো নাকি? তো আর কাকে বলবো, ওটাই তো শাকচুন্নি যে আমার বরটার উপর ভর করেছিল। এসব কি ধরনের কথাবার্তা মিম? তুমি কি কলেজে এসব শিখতে যাও? কলেজে এসব শিখতে যাব কেন? আর আপনি কি এখন ওই শাকচুন্নিটাকে নিয়ে আমার সাথে ঝগড়া করবেন নাকি? শোনো, আমার এখন ঝগড়া করার মুড নাই, এখন আমি বউকে আদর করব। আসছে বউকে আদর করতে, বউকে আদর তো করবই বলে মিমের দিকে এগিয়ে যায়। দূরে থাকুন আমার থেকে, আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন কাছে আসলে কি করবে? আপনি কেন আমার কাছে আসবেন? আপনার জন্য তো ওই নীলা আছে, তাকে গিয়ে আদর করুন, আমাকে কেন আদর করবেন? অভিমান করে বলে মিম। কথাটা শুনে রৌদ্র রেগে যায়, ঠাস করে মিমকে একটা থাপ্পড় মারে আর বলে, সেই সন্ধে থেকে এমন করছিস, আমার কথাটাও শুনলি না তখন, আমাকে বলার সুযোগও দিলি না, তুই এখনও সেই নীলাকেই নিয়ে পড়ে আছিস। নীলাকে যে আমি নীলাকে আদর করব, ও কি আমার বউ লাগে নাকি যে ওর কাছে যেতে বলছিস? ও আমার শুধু ফ্রেন্ড হয় বুঝলি? তুই আর বিকেলে ওর চোখে কি পড়ে গেছিল আমি সেটাই দেখছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না, উল্টো ভুল বুঝে বসেছিলি, আর এখন আমাকে শুধু শুধু রাগালি। ভেবেছিলাম বাসায় এসে তোকে সব কিছু বলবো, কিন্তু না, তুই তো সেই একটা বিষয় নিয়েই পড়ে আছিস, শুধু নীলা। তো আমাকে রাগিয়ে কি পেলি? থাপ্পড় খেয়ে মজা পেয়েছিস এখন? মিমের চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর রৌদ্রের দিকে তাকায় আর বলে, আপনি তো নীলা ম্যামকে সেই সন্ধ্যায় বাসায় পৌঁছে দিতে গেছিলেন, তাহলে বাসায় আসতে এত দেরি হলো কেন? সেটা বলার তো সুযোগ দিবি, তা না করে কেন বারবার নীলার কথা বলে আমাকে রাগাচ্ছিলি? মিম কেঁদে কেঁদে রৌদ্রকে সরি বলে আর বলে, এখন বলুন কেন এত লেট হলো বাসায় আসতে? রৌদ্র মিমের দিকে তাকায়, ওর কান্না ভেজা মুখটা দেখে রৌদ্রর ভেতরটা ফেটে যায় আর নিজেই নিজেকে বলে, তুই কেন রাগটা কন্ট্রোল করতে পারিস না রৌদ্র? মেয়েটাকে মেরে কি শান্তি পেলি? সেই তো নিজেই ওর থেকে বেশি কষ্ট পাচ্ছিস। কেন শুধু শুধু মেয়েটাকে মেরে কষ্ট দিস আর নিজেও কষ্ট পাস? রৌদ্র নিজেকে শান্ত করে মিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মিমকে বলে, তুমি কেন বোঝো না আমাকে বলো তো? আমাকে কেন এত রাগিয়ে দাও? আমি তখন তোমার জন্য গিফট কিনতে গেছিলাম, বিয়ের পর তোমাকে কোনো গিফট দেইনি, তাই ভাবলাম আজ গিফট দিয়ে তোমার রাগ ভাঙাবো, তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনেই আমাকে শুধু শুধু রাগিয়ে দিলে আর থাপ্পড় খেলে। কেন এমন করো তুমি বলতে পারো আমাকে? আমার কথাটা যদি শুনতে তাহলে আমি রেগে যেতাম না। আর বাকি রইল নীলার কথা, তখন নীলার চোখে কি যেন পড়ে গেছিল আর আমি সেটাই দেখছিলাম, আর তুমি ভুল বুঝে চলে গেলে। মিম রৌদ্রের কথাগুলো শুনে তারপরও বুঝতে পারে ও রৌদ্রকে রাগিয়ে দিয়ে ভুল করেছে। যদি ও রৌদ্রকে না রাগিয়ে ও আগে রৌদ্রের কথা শুনত তাহলে রৌদ্র রেগে যেত না। আবার ভাবে, আমি যে অভিমান করে এমন করেছি উনি সেটা কেন বুঝলেন না? রৌদ্র মিমকে সরি বলে, তারপর মিমের চোখের পানি মুছে দিয়ে মিমকে জড়িয়ে ধরে, বারবার সরি বলতে থাকে। মিম রৌদ্রের পিঠে কিল ঘুষি মারতে থাকে। এভাবে মিমের অভিমান শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর রৌদ্র একটা প্যাকেট বের করে মিমকে দেয়। এটা কি মিম? খুলে দেখ, এটা কি? মিম প্যাকেটটা খুলে দেখে একটা কমলা কালারের শাড়ি। মিম হাতে নিয়ে শাড়িটা দেখতে থাকে। তখন রৌদ্র বলে, শাড়িটাকে শুধু দেখতে থাকবে নাকি পরে এসে আমাকেও দেখাবে? মিম রৌদ্রের কথায় একটু লজ্জা পায়, তারপর ওয়াশরুমে চলে যায় শাড়ি পরতে। রৌদ্র বিছানায় বসে যায় ল্যাপটপ নিয়ে। কিছুক্ষণ পর মিম শাড়িটা পরে বের হয়ে রৌদ্রের সামনে দাঁড়ায়। রৌদ্র মিমকে দেখে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নেশাধরা কণ্ঠে বলে, মিমু পাখি, তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার সামনে যেন একটা কিউট পুতুল দাঁড়িয়ে আছে বলে মিমের দিকে এগিয়ে আসে। মিম অনেক লজ্জা পায় রৌদ্রের কথায় আর পেছনে সরতে থাকে। এক সময় যে দেয়ালের সাথে লেগে যায় আর পেছনে সরতে পারে না। রৌদ্র মিমের দিকে এগিয়ে যেতে যেতে মিমের কাছে যেয়ে মিমে কপালে একটা চুমু খায়। মিম কেঁপে ওঠে। তারপর রৌদ্র আস্তে আস্তে মিমের ঠোঁটের দিকে এগিয়ে যায়। মিম রৌদ্রকে বাধা দিতে যেয়েও বাধা দেয় না। কিছুক্ষণ পর রৌদ্র মিমের ঠোঁট চেপে ধরে। এভাবে কিছুক্ষণ মিমের ঠোঁটে কিস করে মিমকে ছেড়ে দেয়। মিম রৌদ্রের থেকে ছাড়া পেয়ে লজ্জায় লাল হয়ে যায় আর রৌদ্রের বুকে মুখ লোকায়। রৌদ্র দুষ্টু হাসি হাসে মিমের লজ্জা পাওয়া দেখে আর ফিস ফিস করে মিমকে বলে, আজ আর লজ্জা পেলে চলবে না মিমু পাখি, আজ আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। মিম রৌদ্রের কথা শুনে আরও বেশি লজ্জা পায়। রৌদ্র মিমকে কুলে তুলে বিছানায় ফেলে দেয় আর বলে, আজ আর তোমাকে ছাড় দেয়া যাবে না বউ, আজ আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নেব।
সকালে ঘুম থেকে উঠে মিম দেখে আজ অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ও তাড়াতাড়ি উঠতে যায় ঘুম থেকে। তখনই পাশে চেয়ে দেখে রুদ্র শুয়ে আছে। সাথে সাথে মিমের রাতের কথা মনে পড়ে যায়। মিম লজ্জায় লাল হয়ে যায়। কিছুক্ষণ পর মিম রুদ্রের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে মিম দেখে রুদ্র এখনও ঘুমিয়ে আছে। মিম রুদ্রের সামনে এসে ওর চুল ঝাড়তে থাকে, আর চুলের পানি যেয়ে রুদ্রের মুখে গিয়ে পড়ে। পানি পড়ার কারণে রুদ্রের ঘুম ভেঙে যায়। রুদ্র চোখ মেলে সামনে তাকায় আর দেখতে পায় মিম ওর সামনে বসে আছে। মিম একটা গোলাপি কালারের শাড়ি পরে বসে আছে রুদ্রের সামনে। রুদ্র মিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কোনো এক কিউট গোলাপি পরী ওর সামনে বসে আছে। তখন মিম বলে ওঠে, এভাবে আর কতক্ষণ দেখবেন? যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। কলেজে তো যেতে হবে নাকি? লেট হয়ে যাবে তো আজ অনেক। অনেক লেট করে ঘুম থেকে উঠেছেন। মিমের কথায় রুদ্রের ধ্যান ভাঙে। তখন রুদ্র এক ঝটকায় মিমকে কাছে টেনে নেয় আর বলে, এখন বউকে আদর করব, কলেজে যাব না, বলে মিমের গালে চুমু দেয়। তারপর মিমের ঠোঁটে চুমু দেবে। তখনই মিম নিজেকে কোনো রকমে রুদ্রের থেকে ছাড়িয়ে বলে, রাতে তো অনেক আদর করলেন, আর আদর করতে হবে না। এখন উঠুন, যে ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, এখন আদর করতে দিলে না তো? রাতে বাকিটা পুষিয়ে নেব। ঠিক আছে, সেটা রাতে দেখা যাবে। এবার যান, ফ্রেশ হয়ে নিন, বলে মিম নিচে চলে যায়। রৌদ্র ফ্রেশ হয়ে নিচে যায়। তারপর দুজন নাস্তা করে রেডি হয়ে কলেজ চলে যায়। ক্লাসে বসে মিম রাতের কথা মনে করে মুচকি মুচকি হাসছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তখন অনু মিমকে জিজ্ঞেস করে, কিরে, এমন মুচকি মুচকি হাসছিস কেন বলতো? সেটা তোকে কেন বলতে যাব? কেন? আমাকে বললে কি হবে শুনি? তুই তো আমাকে সবকিছু বলিস, তাহলে এখন বলবি না কেন? কিন্তু এটা তো বলা যাবে না তোকে, এটা সিক্রেট। কেন বলা যাবে না শুনি? কি এমন সিক্রেট যেটা আমাকে বলা যাবে না? উনি রাতে আমাকে গিফট দিয়েছেন। কি এমন গিফট দিলেন তোর উনি, যা আমাকে বলতে পারছিলি না? উনি আমাকে একটা শাড়ি গিফট দিয়েছেন আর একটা চুমু, বলে মিম লজ্জায় লাল হতে থাকে। মনে মনে মিম বলতে থাকে, সব কিছু তোকে বলতে পারলাম না বান্ধবী, এসব অনেক লজ্জার বিষয়। বইন রে বইন, এটাই কি তোর সিক্রেট ছিল, যা আমাকে তুই বলতে চাইছিলি না? তা ততে কোথায় চুমু দিল উনি? শুধু কি চুমু দিল নাকি অন্য কিছুও দিছেন? বলে অনু মুখে হাত দিয়ে হাসতে থাকে। সব কিছু তো আর সবাইকে বলা যায় না বান্ধবী, তুই নিজে একটা বিয়ে করে নে, তবেই না বুঝতে পারবি শুধু চুমু দেয় নাকি অন্য কিছুও দেয়। তুই বল না, আমি একটু শুনি, যদি পরে দরকার পড়ে আমার তাই ভালো, না আগে থেকে শিখে রাখা। তকে এখন এত কিছু শিখতে হবে না, স্যার এক্ষুনি চলে আসবে, বই বের করে রাখ। কিছুক্ষণ পর রৌদ্র ক্লাসে আসে। মিম রৌদ্রক দেখে লজ্জা পায়, আবার ভাবে সবার সামনে এমন লজ্জায় থাকা যাবে না, না হলে সবাই কি মনে করবে। আর অনুও যদি আবার দেখে লজ্জা পাচ্ছি, তাহলে আমাকে প্রশ্ন করতে করতে মাথা খেয়ে নেবে। রৌদ্র ক্লাস করিয়ে চলে যায়, কিন্তু ক্লাসে যতক্ষণ রৌদ্র ছিল মিম লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। বারবার রৌদ্র যখনই তাকায়, মিম তখন রৌদ্রের থেকে চোখ সরিয়ে নেয়। রৌদ্র চলে যেতে মিম যেন হাফ ছেড়ে বাঁচে। ক্যান্টিনে বসে বসে মিম আর অনু খাচ্ছিল। তখনই একটা ছেলে এসে অনুর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল হাতে নিয়ে অনুকে প্রপোজ করে। আই লাভ ইউ অনু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তুমি কি আমাকে ভালোবাসবে? আমার সাথে সারা জীবন থাকবে? অনু যে ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। গোল গাল, চশমা পরা, কলেজের ইউনিফর্মটা ঢিলে ঢালা। ছেলেটা ওদের কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। কখনো কোনো মেয়ের সাথে ওকে কথা বলতে দেখেনি অনু। সবসময় দেখত পড়াশুনো নিয়ে বিজি, কখনো ক্লাসে পড়ছে তো কখনো লাইব্রেরিতে বসে পড়ছে। কিন্তু অনু যখন ছেলেটার পাশ দিয়ে যেত, ছেলেটা তখন অনুকে লুকিয়ে লুকিয়ে দেখত। অনু সেটা খেয়াল করেছে। অনু ও ছেলেটাকে একটু একটু পছন্দ করত, কিন্তু অনু কখনো ভাবেনি এই ছেলেটা সাহস করে অনুকে প্রপোজ করে ফেলবে। কি হলো অনু, কিছু বলছো না যে? ছেলেটা অনু কি বলবে ভেবে পাচ্ছে না। মিমও ছেলেটার এভাবে প্রপোজ করা দেখে অবাক, কিন্তু ছেলেটাকে দেখে মিমের ভালো মনে হচ্ছে। তাই মিম অনুকে কানে কানে বলে, অনু রাজি হয়ে যা, আমার মনে হচ্ছে ছেলেটা ভালো হবে। অনু কিছুক্ষণ ভেবে ছেলেটাকে বলে, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি সেগুলোর সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি প্রশ্ন করো। ছেলেটা, আচ্ছা, আমাকে হঠাৎ করে এভাবে প্রপোজ করার মানে কি, আর আপনি আমাকে কবে থেকে লাভ করেন? আসলে আমি তোমাকে অনেক দিন থেকে লাভ করি, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। আজ আমার ফ্রেন্ড বলল যে আজকে তোমাকে সাহস করে প্রপোজ করে দিতে, না হলে যদি তুমি অন্য কারো হয়ে যাও তখন আমার কি হবে সেটা ভেবে আজকে প্রপোজ করেই ফেললাম। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি আমাকে ফিরিও না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভেবে জানাবো বলে অনু মিমকে নিয়ে ক্যান্টিন থেকে চলে আসে। কি রে, এভাবে চলে এলি যে? আসলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। ছেলেটা তো ভালো ছিল, তাহলে সময় নিলি কেন বলো তো? আরে উনি আমাকে প্রপোজ করলো, আর আমিও হ্যাঁ বলে দিলাম। এটা কি হয় নাকি? উনি একটু অপেক্ষা করুক, দেখি আগে উনি ছেলেটা কেমন, তারপর না হয় হ্যাঁ বলবো। ওহো আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার কাছে চল। চল। রাতে অনু ডিনার করে শুয়ে আছে, কিন্তু ওর ঘুম আসছে না। তাই ও মনে মনে ভাবে মিমকে একটা কল দেই, দেখি ও কি করছে। কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ে মিমকে এত রাতে ফোন দিয়ে কি হবে। ওই বেরি তো মনে হয় জামাইয়ের সাথে রোম্যান্স করছে, তাই ওরে আর কল না দেই। কিন্তু কি করব এখন, ঘুম আসছে না তো। ধুর, ভালো লাগে না। আমি কবে যে বিয়ে করব আর মিমের মতো বরের সাথে রোম্যান্স করব। আমার কপালে মনে হয় জামাই নাই। তখনই অনুর মনে পড়ে কলেজের আজকের ঘটনার কথা, আর অনু মুচকি হাসে। কিছুক্ষণ পর হঠাৎ অনুর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলের শব্দে অনু ওর ভাবনা থেকে বের হয়, আর মোবাইলের থেকে তাকায়, দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। নাম্বারটা আননোন হওয়ায় অনু কলটা রিসিভ করে না। ও ভাবতে থাকে এই রাত বেড়াতে কে তাকে ফোন দিচ্ছে। এসব ভাবতে ভাবতে কলটা কেটে যায়। তারপর এভাবে আরও 5বার কল আসে। শেষে অনু বিরক্ত হয়ে কলটা রিসিভ করে আর বলতে থাকে, এই কে রে, এত রাতে কল দেন কেন? খেয়ে দেয়ে কি কোনো কাজ নাই নাকি আপনার? কখন থেকে কল দিয়েই যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, সমস্যা কি হ্যাঁ? এক শ্বাসে কথাগুলো বলে থামে অনু। তখন ফোনের ওপাশ থেকে লোকটা বলে, আরে আরে মিস অনু, একটু শ্বাস নাও না, না হলে যে নিঃশ্বাস আটকে মরে যাবে। কি কি বললেন আপনি? শ্বাস আটকে মারা যাব? মরবো কেন হ্যাঁ? আর কে আপনি বলেন তো? এত রাতে কল দিচ্ছেন কেন? কেন, আমাকে কি তুমি চিনতে পারছো না নাকি? চিনব কি করে হ্যাঁ? আপনি কি আমার সামনে বসে আছেন নাকি যে আপনাকে চিনতে পারবো? আজব। আরে রাগ করো কেন? রাগটা একটু কমাও আর মাথা ঠান্ডা করে কথা বলো, তাহলে আমাকে চিনতে পারবে। অনু নিজের রাগ কন্ট্রোল করে ঠান্ডা মাথায় ভাবতে থাকে লোকটা কে হতে পারে, আর আমাকে কল দিল কেন, আর আমাকে তুমি করে বলছে কেন, আবার বলছে আমি নাকি তাকে চিনি। কি হলো মিস অনু, কি ভাবছো মনে মনে? লোকটার কথায় অনু আবারও ভাবনা থেকে বের হয় আর বলে, এই আপনি কে বলুন তো, আর আমাকে চিনেন কি করে আপনি? তখন ফোনের অপাশ থেকে লোকটা বলে, আজকে কলেজের সব কিছু কি ভুলে গেলে নাকি? উড়না দিয়েই চলে গেলে, বললে ভেবে জানাবে, কিন্তু কিছু জানালে না, তাই আমার ঘুম আসছিল না, সেজন্য ভাবলাম ফোন দিয়ে জেনে নেই। এই আপনি, আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? যেভাবেই পাই না কেন, পেয়েছি। এখন তুমি উড় দিয়ে দাও, আমাকে কি ভালোবাসবে তুমি? তোমার আনসার না শোনা পর্যন্ত আমার ঘুম আসছে না। কথাটা শুনে অনুর হার্টবিট বেড়ে যায়, ও কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো, কিছু বলছো না যে? অনু কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি আপনাকে কাল জানাবো, কালকে কলেজ ক্যান্টিনে দেখা করিয়েন আমার সাথে, আর এখন ঘুমিয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, গুড নাইট বলে কলটা কেটে দেয় সিয়াম। অনুর ফোনটা রেখে সিয়ামের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, এই লোকটা এমন কেন, বলে মুচকি হাসে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন অনু আর মিম কলেজ ক্যান্টিনে বসে আছে। কিছুক্ষণ পর সিয়াম আসে। সিয়াম মিমকে দেখে একটু লজ্জা পাচ্ছিল। মিম সেটা বুঝতে পেরে অনুকে একটা বাহানা দিয়ে ক্লাসে চলে আসে। সিয়াম অনুর তাসে বসে আর অনুকে অনেকগুলো চকলেট দেয়। অনু চকলেট পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারপর সিয়ামকে বলে, আমিও আপনাকে আগে থেকে পছন্দ করতাম, আর আমিও আপনাকে ভালোবাসি, বলে লজ্জায় সেখান থেকে দৌড়ে ক্লাসে মিমের কাছে চলে আসে। সিয়াম অনুর কথা শুনে অনেক খুশি হয়, আর অনুর এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়া দেখে হাসতে থাকে। কিরে অনু, এমন দৌড়ে চলে এলি যে, কি আনসার দিয়ে এলি? মিম, আমিও ওনাকে ভালোবাসি, এইটা বলে দৌড়ে চলে আসছি বান্ধবী। বা বান্ধবী বা, তোর কত সাহস, কেমন এক কথায় সমানে বসে আনসার দিয়ে চলে আসলি, বলে মিম হাসতে থাকে। এভাবে ওরা দুজন কিছুক্ষণ মজা করে যে যার বাসায় চলে যায়। দেখতে দেখতে চলে যায় কয়েক মাস। কিছুদিন হলো সবাই জানতে পেরেছে মিম প্রেগনেন্ট। সবাই তো খুব খুশি। রৌদ্র যেন মিমকে চোখের আড়াল হতে দেয় না, ওর যত্ন নিতে ভুলে না, আগের থেকে আরও বেশি কেয়ার করে। শুধু কলেজ টাইম রৌদ্র কলেজে ব্যস্ত থাকে, বাড়ির বাহিরে থাকে, তবুও কিছুক্ষণ পর পর কল দিয়ে মিমের খোঁজ খবর নেয়। না হলে অন্য সময়ে ও কোনো দরকার ছাড়া বাহিরে যায় না, সারাক্ষণ মিমের সাথে সাথে থাকে। মিম রৌদ্রকে বারণ করে ওকে নিয়ে যেন এত চিন্তা না করতে, কিন্তু কে শোনে কার কথা? রৌদ্র তো ওর মতোই, ও কারো কথা শোনার প্রয়োজন মনে করে না। ও শুধু ওর নিজের কথাই শুনবে।
একদিন রাতে রৌদ্র আর মিম শুয়ে আছে আর গল্প করছে। তখন মিম রৌদ্রকে বলে, আচ্ছা, আমাদের ছেলে হলে কি নাম রাখব আর মেয়ে হলে কি নাম রাখব? তোমার যা ভালো লাগে তাই রেখো। না, আপনি বলুন কি রাখব? বললাম তো, তোমার যেটা ভালো লাগে সেটাই রেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের নামের সাথে মিল রেখে আমাদের বাবুর নাম রাখব, কিন্তু কি রাখা যায়, কি রাখা যায়? হ্যাঁ, পেয়েছি, যখন হবে তখন এটাই রাখব। কি রাখবে বলো তো শুনি? না, এখন বলা যাবে না, যখন রাখব তখন শুনতে পাবেন। এভাবেই দিন কাটতে থাকে। অনু আর সিয়ামও বিয়ে করে নিয়েছে। দেখতে দেখতে মিমের ডেলিভারি ডেটও চলে আসে। মিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আর সবাই ক্যাবিনের বাহিরে অপেক্ষা করছে কখন বেবি হবে, আর দোয়া করছে যেন মা আর বেবি দুজনেই সুস্থ থাকে। রৌদ্র তো টেনশনে অস্থির হয়ে যাচ্ছে। ওর ইচ্ছে করছে বেবি না হওয়া পর্যন্ত যে মিমের পাশে বসে থাকতে। বাহিরে বসে বসে টেনশন করতে ওর আর ভালো লাগছে না। কিছুক্ষণ পর ডাক্তার ক্যাবিন থেকে বের হয়ে আসে আর সবাইকে বলে, গুড নিউজ, মেয়ে হয়েছে, মা আর বেবি দুজনেই সুস্থ আছে। কথাটা শুনে সবাই অনেক খুশি হয়, সবার যেন আনন্দের শেষ নেই। রৌদ্র ডাক্তারকে বলে, আমি কি ওদের কাছে যেতে পারি? তখন ডাক্তার বলে, কিছুক্ষণ পর ওনাকে ক্যাবিনে শিফট করা হবে, তখন যেতে পারবেন বলে ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর মিম আর বেবিকে ক্যাবিনে আনা হয়। সবাই রুমে যায় ওদের দেখতে। সবাই তো বেবিকে নিজে কাড়াকাড়ি করছে, আর একজন পরে আরেকজন কুলে নিচ্ছে। রৌদ্র মিমের কাছে যায় আর মিমকে জড়িয়ে ধরে বলে, তুমি কি ঠিক আছো মিমু পাখি? আমার কত টেনশন হচ্ছিল তোমার জন্য, বলে রৌদ্র কান্না করে দেয়। মিম রৌদ্রকে মজা করে বলে, আরে আরে, আপনি কান্না করছেন কেন? বাচ্চাদের মতো আপনার কি এখন কান্না করা মানায় নাকি? আপনি যে বাচ্চার আব্বু হয়ে গেছেন সেই খেয়াল আছে আপনার? বাচ্চার আব্বু হয়ে নিজেই বাচ্চার মতো আচরণ করছেন। আর এই যে দেখুন, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। রৌদ্র মিমকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু খায় আর বলে, আমি থাকতে তোমার কখনো কিছু হতেই দেব না মিমু পাখি। তারপর রৌদ্র ওর মেয়েকে কুলে নেয় আর মেয়ের কপালে চুমু খায়। রৌদ্র মিমকে জিজ্ঞেস করে, হ্যাঁ গব, আমাদের মেয়ের নাম কি রাখব বললে না তে? মিম বলে, আমাদের মেয়ের নাম রৌদ্রসী মেহেজাবিন।